ওয়েলকাম টু এসআরএম এডুকেশন চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে এসআরএম এডুকেশন চ্যানেল পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সিলভিয়া প্লাথের লেখা লেডি ল্যাজারাস। লেডি ল্যাজারাস কবিতাটা সিলভিয়া প্লাথের একটি কনফেশনাল পোয়েম। ঠিক তিনি যেমন ড্যাডি লিখেছেন, ঠিক একইভাবে লেডি ল্যাজারাসও তিনি লিখেছেন। তো এই কবিতাটার বিষয়বস্তু হচ্ছে এরকমই যে তিনি মেল ডোমিনেটেড সোসাইটির যে চিত্রটা, সেই চিত্রটা তিনি তুলে ধরেছেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সামাজিক যে অবস্থা, পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজের যে সোশ্যাল সিস্টেমটা, যেখানে প্রাইমারিলিভাবে হোল্ড করে রেখেছে সমস্ত পাওয়ার, সমস্ত পজিশন, অথরিটি, কন্ট্রোল ওভার প্রপার্টি, মোরাল অথরিটি, লিডারশিপ ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট স্পেয়ার, এই সমস্ত জিনিসগুলো তিনি তার কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এবং ড্যাডি কবিতায় যেরকম তার বাবার সম্বন্ধে বলেছেন, আর এই কবিতাতেও তাই, তিনি যে পুরুষের যে মেল ডোমিনেটেড সোসাইটির যে কর্তৃত্ব সমাজের উপরে, সেইটা একবারে পুরো স্পষ্ট। তাছাড়াও তার হাজব্যান্ড টেড হিউক্সের সঙ্গে যে সম্পর্কের ভাটা পড়ে যাওয়া, তাছাড়া সমাজের যে চিত্রগুলো তিনি দেখেন, তাতে তিনি ট্রমাটাইজড হন আর কি। এবং সেই ট্রমাটাইজড হওয়ার জন্যই তার হচ্ছে সুসাইডিয়াল যে অ্যাটেম্পগুলো, এইটাই হচ্ছে কারণ। এই চিত্রগুলো তিনি তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। এবার চলে আসি কবিতার পাবলিকেশনে। তিনি কবিতাটা লিখেছেন 1962 সালে, আর এটা পাবলিশ হয় 1965 সালে। তার মৃত্যুর ঠিক 2 বছর পরে কবিতাটা পাবলিশড হয়। যাই হোক, প্রথমেই আমরা দেখে নিই টাইটেলটা, লেডি ল্যাজারাস। এখানে ল্যাজারাস বলতে কোনো কি চরিত্র আছে কি না আছে? হ্যাঁ, ল্যাজারাস একটা চরিত্র আছে। সেই চরিত্রটা কোথায় আছে? নিউ টেস্টামেন্টের মধ্যে এই চরিত্রটা আছে, যেখানে বেথানির ল্যাজারাস এর ঘটনাটা উল্লেখ আছে। বেথানির যে ল্যাজারাস, সেই ল্যাজারাসটা, যেখানে বেথানির ল্যাজারাসের মৃত্যু হয়, মৃত্যুর 4 দিন পর জেসাস ক্রাইস্ট তাকে পুনর্জীবিত করেন। এবং জেসাস ক্রাইস্টের এটা একটা মিরাকেল ছিল। জেসাস ক্রাইস্টের একবারে ক্রুসিফিকেশন হওয়ার কিছু আগেই তার এটা শেষের দিকে একটা মিরাকেল, বা অলৌকিক ঘটনা বলা যেতে পারে আর কি। তার টাইটেলটা আমরা একটু বুঝে নিলাম যে টাইটেলটা নিউ টেস্টামেন্ট থেকে মানে নেওয়া আর কি, ল্যাজারাস শব্দটা। এবার আমরা কবিতার প্রথম লাইনের দিকে চলে যাব। আমরা কবিতাটাকে লাইন বাই লাইন বেঙ্গলিতে অ্যানালাইসিস করব। I have done it again, 1 year in every train. আমি আবার এটা করেছি প্রত্যেক 10 বছর পর। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে এটা আমি আবার চেষ্টা করেছি, এবং প্রত্যেক 10 বছর পর এটা আমি একবার করে চেষ্টা করি। আই ম্যানেজ ইট, একবার করে এটা আমি চেষ্টা করি। এ সর্ট অফ walking miracle, my skin bright as Nazi landscape, my right foot a paperweight. A sort of walking miracle, এটা একটা যেন ওয়াকিং মানে হেঁটে যাওয়া মিরাকেল। তার মানে কি? এটা বলতে চাচ্ছে যে জীবন্ত একটা মিরাকেল, জীবন্ত অবিশ্বাস্য। মাই স্কিন ব্রাইট অ্যাজ নাজি ল্যান্ডশেড, আমার চামড়াটা অথবা আমার শরীরটা একদম নাজি ল্যান্ডশেডের যেরকম ফ্যাকাশে হয়ে থাকে, আমার শরীরটা যেন এরকম ফ্যাকাশে হয়ে গেছে। এখানে নাজি ল্যাম্পশেড বলতে বোঝানো হচ্ছে নাৎসিরা বা নাজিরা, মানে জিউসদের চামড়া দিয়ে ল্যাম্প যে পোস্ট হতো, সেই ল্যাম্প পোস্টের শেড বানাতো। তাদের অত্যাচারের কথা তুলে ধরছে আর কি। ঠিক ওই রকমই লেডি ল্যাজারাসের চামড়াটা
কীরকম হচ্ছে, সাদা, একবারে রক্ত শূন্য, মানে বিবর্ণ হয়ে গেছে আর কি, ফ্যাকাশে হয়ে গেছে। তারপরে দেখো, মাই রাইট ফুট, আমার ডান পাটা, আমার ডান পাটা এ পেপার ওয়েট, মানে পেপার ওয়েটের মতো যেন ভারী হয়ে গেছে। মাই ফেস এ ফিচারলেস ফাইন জিউ লিলেন, আমার মুখটা যেন অবয়বহীন, ফিচারলেস, ফাইন জিউ লিলেন। আর একটা দেখো ওই রকম মানে ইয়ে তুলে ধরা হয়েছে যে কীরকম তাদের ছিল, জিউ লিলেন, ফাইন জিউ লিলেন। জিউ লিলেন বলতে যে কাপড় দিয়ে জেসাস ক্রাইস্টকে মমিফাই করা হয়েছিল, হ্যাঁ, তো এখানে ঠিক ওইটা মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত আর কি। ডু আই টেরিফাই, আমি কি তোমাকে ভয় পাইয়ে ফেলেছি, না তোমরা কি আমাকে দেখে ভয় পাচ্ছ? মানে আমার দেহের যে আমার যে অবয়বটা তো মৃত মানুষের মতোই, আমি অ্যাকচুয়ালি আত্মিকভাবে মৃত। আমি দৈহিকভাবে মরতে না পারলেও আমি আত্মিকভাবে মৃত। ওই জন্য বলছে এখানে সিলভিয়া প্লাথ যে ডু আই টেরিফাই, আমি কি তোমাদেরকে ভয় পাইয়ে ফেলেছি, হ্যাঁ, বা তোমাকে ভয় পাইয়ে ফেলেছি। তারপরে বলছে দেখো, দ্য নোজ, দ্য আই পিটস, দ্য ফুল সেট অফ টিথ, দ্য সাওয়ার ব্রেথ উইল ভ্যানিশ ইন এ ডে, আমার নাক, আমার চোখগুলো কোঠারাগত, কিন্তু দ্য ফুল সেট অফ টিথ, আমার দাঁতগুলো কিন্তু সব ঠিক আছে, আমার দাঁতগুলো সব ঠিক আছে। দ্য সাওয়ার ব্রেথ, আমার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, উইল ভ্যানিশ ইন এ ডে, আবার ওইগুলো একদিন ঠিক হয়ে যাবে, হ্যাঁ, কারণ আমি তো আবার পুনর্জীবন লাভ করব। আমি আবার আমি যতই মরার চেষ্টা করি না কেন, আমি আবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসব। মানে আমার নাকগুলো গলে যাচ্ছে, হ্যাঁ, বা আমার চোখগুলো কোঠারাগত হয়ে গেছে, কিন্তু আমার দাঁতগুলো ঠিক আছে, আমার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, কিন্তু এই সমস্ত ডিকম্পোজ অবস্থাগুলো থেকে আমি আবার ফিরে আসব। অর্থাৎ এইগুলো সব আমার কাছ থেকে একদিনের মধ্যেই বিদায় নেবে। তিনি আইরনিক্যালিভাবে তিনি বললেন যে আমার তো দৈহিকভাবে মৃত্যু হবে না, কিন্তু আমি আত্মিকভাবে মৃত, আমার আত্মাটা ঠিক বেঁচে নেই। মানে আমার আমিত্বটা, আমি যে একজন সমাজের একজন মানে মানুষ, আমার সেই মানুষ হয়ে বেঁচে থাকার মতো স্বাভাবিক যে পরিস্থিতি সেটা নেই। সুন দ্য ফ্লেশ, দ্য গ্রেভ কেভ এট উইল বি অ্যাট হোম অন মি অ্যান্ড এ স্মাইলিং ওম্যান। এখানে কি বলছে দেখো, সুন খুব শীঘ্রই, দ্য ফ্লেশ, আমার মাংসগুলো কি হবে, পচতে শুরু করবে বা ডিকম্পোজড হতে শুরু করবে। দ্য গ্রেভ কেভ এট উইল বি, কবর সেগুলোকে খেতে শুরু করবে। অ্যাট হোম অন মি, কিন্তু সেগুলো আবার পুনর্জীবিত হতে শুরু করবে, মানে আবার আগের মতো হয়ে ফিরে আসবে। অ্যান্ড আই এ স্মাইলিং ওমেন, এবং আমি একজন হাস্যোজ্জ্বল মহিলাতে পরিণত হব, আই এম অনলি 30, আমার বয়স মাত্র 30, আমার এখন বয়স কত, বয়স মাত্র 30। অ্যান্ড লাইক দ্য ক্যাট আই হ্যাভ 9 টাইম টু ডাই, বিড়ালের মতো আমাকে 9 বার মরতে হবে, তবে আমি মরতে পারব। আসলে অনেকে বলে না, মেয়েদের তো কই মাছের প্রাণ, কিন্তু প্রকৃতি কি কই মাছের প্রাণ? মেয়েরা কষ্ট সহ্য করে নিতে পারে, আর তৎকালীন সমাজে কষ্ট দেওয়া হতো এবং কষ্ট সহ্য করে নিতে হতো। হ্যাঁ, এই জন্য কী বলছে দেখো, অ্যান্ড লাইক দ্য ক্যাট আই হ্যাভ 9 টাইম টু ডাই, বিড়ালের মতো আমাকে 9 বার মরতে হবে, তবে আমি মরতে পারবো।
দিস ইজ নাম্বার 3। এটা তো তৃতীয়বার, মানে এটা তো আমার তৃতীয়বার প্রচেষ্টা, এটা আমার থার্ড অ্যাটেম্প্ট। হোয়াট এ ট্র্যাশ, কি বাজে একটা ব্যাপার। হোয়াট এ ট্র্যাশ, কি বাজে একটা ব্যাপার। টু অ্যানাইহিলেট ইচ ডিকেড, প্রত্যেকটা দশককে পদদলিত করে আমি চলে আসছি, মানে নাশ করছি। অ্যানাইহিলেট করছি মানে নাশ করছি, মানে প্রত্যেকটা দশক আমি পদদলিত করে চলে আসছি, মরার চেষ্টা করছি কিন্তু আমি মরতে পারছি না। হোয়াট এ মিলিয়ন ফিলামেন্টস, লক্ষাধিক ফিলামেন্ট জ্বলছে, মানে প্রচুর আলো। দ্য পিনাট ক্রাঞ্চিং ক্রাউড, ওই বাদাম চিবাতে চিবাতে যারা শোগুলো দেখে, শোভ ইনটু সি, যারা শো দেখে, কোনো পারফর্ম দেখে, স্টেজে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা স্টেজ পারফরমেন্স হচ্ছে, সেটা দর্শকরা যেরকম আনন্দের সঙ্গে দেখে বাদাম খেতে খেতে, ঠিক সেই রকমই দেম আনর্যাপ মি হ্যান্ড অ্যান্ড ফুট, দ্য বিগ স্ট্রিপ টিজ, এবং তারা আবার আমার গা থেকে আনর্যাপড করবে, মানে খুলে নেবে। কি খুলে নেবে? ওই কাপড়গুলো, মানে সেই লিলেন কাপড়ের কথা যে আগে বলা হচ্ছিল, জিউ লিলেন, ঠিক সেই রকম ওই কাপড়গুলো যেটা আমাকে অনাবৃত করা হচ্ছে আর কি, অনাবৃত করে নেবে। দ্য বিগ স্ট্রিপটিজ, এখানে বিগ স্ট্রিপটিজ বলতে অ্যাকচুয়ালি এটাকে সেক্সুয়ালি প্লেজার দেওয়ার জন্য তার জামা কাপড়গুলো খুলে নেওয়া হচ্ছে, এটা তিনি বলতে চাচ্ছেন আর কি, যে তারা আমাকে দেখে আনন্দ পাচ্ছে, আমার দেহ থেকে যে কাপড়গুলো খুলে নেওয়া হচ্ছে সেটাও তারা মজা পাচ্ছে। এরকম। জেন্টলম্যান লেডিজ, দিস আর মাই হ্যান্ড অ্যান্ড মাই নিজ, এইগুলো আমার, হে জেন্টলম্যান এবং ভদ্রলোক ও ভদ্র মহিলারা, এইগুলো আমার কি? এগুলো আমার হাত, আমি হাঁটু, আমার হাঁটু, মাই নিজ। আই মে বি স্কিন অ্যান্ড বোন, আমি যেন শুধু হাড় চামড়ার মানুষ, আমি যেন শুধু হাড় চামড়ার মানুষ, আমার আর কিছু নেই, হাড় আর চামড়া ছাড়া আমার দেহেও কিছু নেই। নেভারদিলেস আই অ্যাম দ্য সেম আইডেন্টিক্যাল ওম্যান, নেভারদিলেস, সে যাই হোক, আই অ্যাম দ্য সেম, আমি সেই একই, আইডেন্টিক্যাল ওম্যান, আমি সেই একই, আমি সেই মহিলা, আমি সেই পরিচিত মহিলা, যে বারবার মরার চেষ্টা করে কিন্তু আবার ফিরে আসে। এটা তো সবাই দেখেছে, আমি তো ওই ব্যাপারে পরিচিত হয়ে গেছি। দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড আই ওয়াজ 10, প্রথমবার যখন ঘটে আমি তখন ছিলাম মাত্র 10 বছরের। দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, ইট হ্যাপেন্ড আই ওয়াজ 10, আমি প্রথমবার যখন আমি মরতে চেয়েছিলাম তখন আমি ছিলাম 10 বছরের। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, যাই হোক, কিন্তু এটা একটা দুর্ঘটনা ছিল। এরপরে দেখো, দ্য সেকেন্ড টাইম আই মিন্ট টু লাস্ট ইট আউট অ্যান্ড নট কাম ব্যাক অ্যাট অল, সেকেন্ড টাইম আই মিন্ট, দ্বিতীয়বার যেটা ঘটেছিল, টু লাস্ট ইট আউট অ্যান্ড নট কাম ব্যাক অ্যাট অল, দ্বিতীয়বার যেটা ঘটেছিল আমার বাঁচার কোনো ইচ্ছাই ছিল না। আমি যে কাম ব্যাক করবো, পুনরায় ফিরে আসবো, অর্থাৎ পুনরায় বাঁচবো, এটা আমার কোনো ইচ্ছা ছিল না। আই রকড শার্ট, আমি নিজেকে আটকে নিয়েছিলাম, আমি নিজেকে ভীষণভাবে আটকে নিয়েছিলাম। অ্যাজ এ সি সেল, ঠিক ঝিনুকের মতো, সমুদ্রে যে ঝিনুকগুলো বৃষ্টির জলের জন্য উপরে উঠে আসে এবং তাদের ভিতরে যখনই বৃষ্টির এক ফোঁটা জল পড়ে তখন তারা সেই জলটাকে আটকে নেয় এবং যেটা ঝিনুকে পরিণত, যেটা মুক্তোয় পরিণত হয়। ঠিক সেই রকমই ঝিনুকের মতো আমি নিজেকে আটকে নিয়েছিলাম। দে হ্যাড টু কল অ্যান্ড কল, তারা আমাকে অনেকবার ডেকেছে। অ্যান্ড পিক দ্য ওয়ার্ম অফ মি লাইক স্টিকি পালস, এবং এই পোকাটা, আমার ভিতরে যে মৃত্যুর পোকাটা,
তারা কি করেছে, পিক মানে তুলে নিয়েছে। হ্যাঁ, পিক বলতে এখানে তুলে নেওয়া। এখানে কিসের মতো তুলে নিয়েছে, যেন স্টিকি পালস মানে চ্যাটচ্যাটে আঠালো যে মুক্তগুলোকে তোলা হয় ঝিনুকের ভিতর থেকে, ঠিক সেই রকম আমি যে মরবো, আমার ভিতরে যে একটা পোকা কাজ করছে, আমরা বলি না তোর ভিতরে কি ভয়ের পোকা আছে নাকি, তার মানে তুই এত ভয় পাচ্ছিস, মানে ওর ভিতরে যেন মৃত্যুর পোকা আছে। তাছাড়াও এটা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, টেড হিউজের লেখা কবিতা, যেখানে অ্যাডাম অ্যান্ড ইভের ঘটনাটা, দুজনকে কি করা হবে, একটা পোকাকে দু টুকরো করে দুজনকে খাইয়ে দেওয়া হবে, এবং তারা আবার দুটো পোকা কী করতে চাইবে, আদম এবং ইভ দুজনে একসঙ্গে মানে মিলিত হতে চাইবে, এরকম আর কি। যাই হোক, এটা আমি বাড়িয়ে বলছি না, আর বাড়াচ্ছি না। তারপরের লাইন দেখো, ডাইং ইজ অ্যান আর্ট। মৃত্যু যেন আমার কাছে একটা শিল্প, মৃত্যু যেন তার কাছে একটা শিল্প। লাইক এভরিথিং এলস, প্রত্যেকটা জিনিসের মতো, ঠিক অন্যান্য জিনিসের মতো মৃত্যুও যেন তার কাছে একটা শিল্প, মানে কীভাবে মরবে, মরাটা ওর কাছে যেন একটা আর্ট। আই ডু ইট এক্সেপশনালি ওয়েল, এটা আমি খুব ভালোভাবে করতে পারি, আই ডু ইট সো ইট ফিলস লাইক হেল, আমার কাছে এটা নরকের মতো মনে হয়। আই ডু ইট সো ইট ফিলস রিয়েল, আমার কাছে এটা মনে হয় সত্যিকারের, আই গেস ইউ কুড সে আই হ্যাভ এ কল, আই গেস আমার মনে হয়, ইউ কুড সে তোমরা বলতে পারো, আই হ্যাভ এ কল, বলতে পারো যেন মৃত্যুর জন্য আমাকে কে যেন ডাকছে, মৃত্যু যেন আমাকে সবসময় হাতছানি দিয়ে যেন ডাকছে। মানে আমি বলতে পারি, তোমরা যেন বলতে পারো মৃত্যুর জন্য আমাকে কে যেন ডাকছে। ইটস ইজি এনাফ টু ডু ইট ইন এ সেল, ইটস ইজি এটা খুব সহজ, যথেষ্ট সহজ, টু ডু ইট ইন এ সেল মানে এটা খুব সহজ ঘরের মধ্যে প্রাণ দেওয়া, বা ঘরের মধ্যে এই কাজটা করা, কোনটা, মানে সুসাইড করা, ঘরের মধ্যে সুসাইড করা, এটা যেন খুবই সহজ। ইটস ইজি এনাফ টু ডু ইট অ্যান্ড স্টে পুট, এটা খুব সহজ যে চুপ করে বসে থাকা। ইটস দ্য থিয়েট্রিক্যাল, এটা একটা নাটকীয়, এটা নাটকীয়। কাম ব্যাক ইন ব্রড ডে, যখন আমি বেঁচে ফিরি, মানে আমি যে বেঁচে ফিরছি, আমি বারবার মৃত্যুর জন্য চেষ্টা করছি, আবার বেঁচে ফিরছি, এটা একটা যেন নাটক হচ্ছে, কোনো মঞ্চে যেন নাটক হচ্ছে, এটা যেন নাটকীয়, যেন আমি মরার চেষ্টা করছি, মরতে পারছি না, এবং সবাই মজাও পাচ্ছে, এরকমও ভাবছে, আরে মরে না কেন, এসব করে এরকম জ্বালায়, তো মরে গেলেই আপদ চুকে যায়, এটা ভাবে আর কি। ইটস দ্য থিয়েট্রিক্যাল। কাম ব্যাক ইন ব্রড ডে, আমি যে আবার বেঁচে ফিরি, এটা একবারে নাটকীয়। টু দ্য সেম প্লেস, একই জায়গায়, দ্য সেম ফেস, একই মুখ, দ্য সেম ব্রুট, একই নারকীয়। অ্যামিউজ সাউট, আনন্দ চিৎকার, মনে আমার চারপাশে তারা যেন আনন্দ চিৎকার করছে, এই দেখো দেখো দেখো, আবার বেঁচে, যে মরতে গিয়েছিল আবার বেঁচে ফিরে এসছে, মরেও যেন মরে না, আবার বেঁচে ফিরে এসছে। এই জন্যই এটাকে মানে মানুষ কী করছে, বলতে যাচ্ছে যে অ্যামিউজড করছে, আনন্দ করে চিৎকার করছে। এ মিরাকেল দ্যাট নক্স মি আউট, এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা একটা অলৌকিক, দ্যাট নক্স মি আউট, আমাকে যে মারতে পারছে না, আমি যে মরে যাচ্ছি না চিরতরে, এটা যেন একটা মিরাকেল। দেয়ার ইজ এ চার্জ ফর এভরিথিং অফ মাই স্কার্স, দেয়ার ইজ এ চার্জ ফর দ্য হিয়ারিং অফ মাই হার্ট। কি বলছে দেখো, দেয়ার ইজ এ চার্জ,
এখানে চার্জ করা অর্থাৎ ফিস দেওয়া উচিত। হ্যাঁ, এখানে ফিস দেওয়া উচিত। ফর আইং অফ মাই স্কার্টস, আমি যে বেঁচে আছি, হ্যাঁ, আমি যে এখনও বেঁচে রয়েছি, এর জন্য আমাকে কি দেওয়া উচিত? আমাকে ফিস দেওয়া উচিত। দেয়ার ইজ এ চার্জ ফর হিয়ারিং অফ মাই হার্ট, আমার হৃৎপিণ্ড যে এখনও চলছে, হ্যাঁ, তার জন্য আমাকে কি দেওয়া উচিত? তোমরা দেখছো মরতে যাচ্ছি, মরতে পারছি না, আবার বেঁচে যাচ্ছি, এই যে আনন্দ জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আনন্দময় ঘটনাটা তোমরা দেখছো, এর জন্য আমাকে ফিস দেওয়া উচিত। ইটস রিয়েলি গোজ, ইট রিয়েলি গোজ, অ্যান্ড দেয়ার ইজ এ চার্জ, এ ভেরি লার্জ চার্জ, এটা একটা মোটা ফিস দেওয়া উচিত, এটা একটা বড় ধরনের র্যামসাম ফিস দেওয়া উচিত। এ ভেরি লার্জ চার্জ, একটা বড় ধরনের চার্জ। ফর এ ওয়ার্ড or a touch or a beat of blood or a piece of my hair or my clothes, কিসের জন্য? ফর এ ব্লাড, ফর এ ওয়ার্ড আর টাচ। ফর এ ওয়ার্ড, আমার কথা শুনতে পাওয়ার জন্য। মানে তিনি এতটাই মেন্টাল ডিপ্রেশনে চলে গেছেন এবং তিনি সুসাইড করতে যাচ্ছেন, এই কথাগুলো তার মনে সবসময় খেলছে এবং তিনি একটা মেন্টাল অ্যাংজাইটির ভিতর দিয়ে মানে রান করছেন তার জীবনটা। হ্যাঁ, ওই জন্যই তো তিনি কী করছেন? বারবার সুসাইড করতে যাচ্ছেন। তাহলে দেখো কি বলছে এখানে, ফর এ ওয়ার্ড, আমার কথা শুনতে পাওয়ার জন্য, অর এ টাচ, অথবা আমাকে স্পর্শ করার জন্য, অর এ বিট অফ ব্লাড, অথবা এক ফুটো রক্ত পাওয়ার জন্য। ঠিক যেন জেসাস ক্রাইস্টের রক্তের মাধ্যমে মুক্তি পাওয়া যায়, মানুষের যেটা ধারণা ছিল, ঠিক সেই রকম। অর এ পিস অফ মাই হেয়ার, অথবা আমার চুল, অর মাই ক্লোথেস, অথবা আমার কাপড়ের জন্য। সো সো হার ডক্টর, সো হার এনিমি। এখানে এই শব্দটা জার্মান স্পেলিং। হার মানে হচ্ছে HERR, হার মানে হচ্ছে মিস্টার, আর ডক্টরের বানারটাও দেখো DOKTOR, ডক্টর, এটা জার্মান স্পেলিং। তাহলে দেখো কি বলছে, সো সো হার ডক্টর, সো হার এনিমি। এখানে নাজিরা যে কত হিংস্র ছিল তার এখানে প্রমাণ পাওয়া যায়। মানে এটা বলতে যাচ্ছে যে ডক্টররা কি করত, নাজিদেরকে প্রথমে মানে সুস্থ করে তুলতো, সুস্থ করে তুলে আবার অত্যাচার করত, সুস্থ করে তুলে তারা আবার অত্যাচার করত। ঠিক সেই রকমই এখানে সিলভিয়া প্লাথ বলতে চাচ্ছেন যে আমি মরে যাচ্ছি, আমি আবার সুস্থ হয়ে উঠছি, কারোর দ্বারা সুস্থ হয়ে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার উপর আবার ওই রকম অত্যাচার হবে, পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা ওই একই অত্যাচার হবে। হ্যাঁ, আমাকে সেবা শুশ্রূষা করবে, আমাকে ভালো করবে, তারপর আমার উপর আবার অত্যাচার করবে। ওই জন্য এই উপমাটা তিনি এখানে ব্যবহার করেছেন। I am your opus, I am your valuable, the pure gold baby, that male to a shriek, I turn and burn. এখানে দেখো বলছে I am your opus, আমি তোমাদের কাছে একটা পুরস্কার, আমি খুব মূল্যবান। দ্য পিওর গোল্ড বেবি, একটা সোনার পুতুল ছাড়া আর কিছু নয়। মানে আমি তোমাদের কাছে মানুষ নয়, যেন একটা মূল্যবান বস্তু, পার্থিব কোনো একটা বস্তু। মানুষ হলে মানুষের যে মর্যাদা থাকে, মানুষের যে সম্মান থাকে, মানুষের যে মৌলিক অধিকারগুলো থাকে, সেগুলো তো আমার নেই। আমি তো একটা যেন বস্তু, যেন একটা সোনার পুতুল, যেটাকে কি করা হবে দেখো, দ্যাট মেল টু এ শ্রিক, সেটাকে মানে গলানো হবে। আই টার্ন অ্যান্ড বার্ন, আমাকে পোড়ানো হবে। যেন আমাকে যখন যা ইচ্ছা তোমরা সেরকম পার্থিব বস্তুকে, মানুষ যেরকম ইচ্ছা ব্যবহার করে, আমাকেও যেন তোমরা
যখন যা ইচ্ছা সেরকম ব্যবহার করবে বা সেরকম ব্যবহার করো। ডু নট থিঙ্ক আই আন্ডার এস্টিমেট ইয়োর গ্রেট কনসার্ন। এটা ভেবো না যে আমি তোমাদের এই উদ্বেগকে আন্ডার এস্টিমেট করছি বা অবমূল্যায়ন করছি। আমি তোমাদের যে উদ্বেগ, সেই উদ্বেগকে আমি অবমূল্যায়ন করছি না। ডু নট থিঙ্ক আই আন্ডার এস্টিমেট ইয়োর গ্রেট কনসার্ন। তোমরা ভেবো না যে আমি তোমাদের এই যে উদ্বেগ, কনসার্ন, উদ্বেগ, এটাকে অবমূল্যায়ন করছি। তারপরে দেখো, as you poke and stir, as ছাই, you poke and stir, তোমরা তাকে খুঁচা দাও, তাকে নড়িয়ে দাও। flesh bone, there is nothing there। হ্যাঁ, আমার মানে ফ্লেশ বোন, মাংস, হাড়, সেখানে মাংস হাড় ছাড়া যেন আর কিছুই নেই। মানে এটা আবার একটা সে নাৎসিদের বিভীষিকাময় কাণ্ডকর্ম দিকে ইঙ্গিত করলো আর কি। নাৎসিরা কী করতো, জিউসদেরকে পোড়াতো আর ছাইগুলো নেড়ে চেড়ে দেখতো, খুঁচিয়ে খুঁচিয়ে দেখতো ওখানে কিছু আছে কি না। তারপরে দেখো, এ কেক অফ সোপ, এ ওয়েডিং রিং, এ গোল্ড ফিলিং। এ কেক অফ সোপ, আবার একটা নির্মম ইতিহাস তুলে ধরা হচ্ছে। সে কি, যে সমস্ত জিউসদের মাংস এবং চর্বি বেঁচে থাকতো, সেইগুলো দিয়ে কি করতো, তারা সাবান তৈরি করতো। আর কি দেখতো, যে সেখানে কোনো ওয়েডিং রিং, মানে দেখতো যে কোনো ওয়েডিং রিং আছে কি না, বিবাহের কোনো রিং আছে কি না, তাদেরকে তো পোড়ানো হতো, পুড়িয়ে সেই ছাই হয়ে যেত। ছাইগুলো ঘেঁটে নেড়ে চেড়ে দেখতো যে সেখানে কোনো সোনার আংটি পাওয়া যায় কি না, বা সোনা পাওয়া যায় কি না, এটা তারা দেখতো। একটা নির্মম ইতিহাসের কথা এখানে তুলে ধরা হলো। হার গড, হার লুসিফার। হার মানে আগেই বলেছি আমি যে হার মানে এখানে মিস্টার কথা বলা হচ্ছে। হার গড, হার লুসিফার। এখানে মিস্টার গড এবং মিস্টার লুসিফার বলতে মিস্টার স্যাটানের কথা বলা হচ্ছে। স্যাটান, শয়তান। বি ওয়ার, বি ওয়ার, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হয়ে যাও। এখানে মিস্টার এবং মিস্টার দুটোকে ব্যবহার করা হয়েছে, কারণ এটা আবার পেট্রিয়ার্ক্যাল সোসাইটির কথা বলা হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজটাকে ইন্ডিকেট করছে। তারপরে দেখো, আউট অফ দ্য অ্যাশ আই রাইজ উইথ মাই রেড হেয়ার অ্যান্ড আই ইট মেন লাইক ইয়ার। আউট অফ অ্যাশ আই রাইজ উইথ মাই রেড হেয়ার, ঠিক ফিনিক্স পাখির মতো আমি আবার বেঁচে উঠব লাল চুল নিয়ে। ফিনিক্স পাখি কি হয়, পুড়ে যায়, আবার ছাই থেকে সে বেঁচে ওঠে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাই ফিনিক্স পাখির সঙ্গে নিজেকে তুলনা করছে, যে আমি তো বারবার মরে যাই, মরতে চেষ্টা করি, মরি, কিন্তু আবার বেঁচে যাই। এই জন্য বললো যে আউট অফ দ্য অ্যাশ, ছাই থেকে, আই রাইজ উইথ মাই রেড হেয়ার, আমি উঠব আমার লাল চুল নিয়ে। অ্যান্ড আই ইট মেন লাইক ইয়ার, এবং বাতাসের মতো মানুষকে খেয়ে ফেলবো। বাতাসের মতো মানুষকে খেয়ে ফেলবো। যাই হোক, এখান থেকেই আমরা বুঝতে পারছি যে তিনি একটা ফেমিনিজমের যে উত্থান, সেই উত্থানের সূচনা করে যাচ্ছেন বা সূচনা করতে চাচ্ছেন। পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে এসে যেখানে নারী এবং পুরুষ সমাজের বুকে সমানভাবে অধিকার পায়, যে মৌলিক অধিকারগুলো সমানভাবে যেন পায়, যেন সম্মান তার থাকার বা সব কিছু আর কি, সার্বিকভাবে মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে পারে, তারই যেন একটা সূচনা তিনি করে দিলেন এখানে। আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের এটা উপকার লাগবে। যদি এতটুকু ভালো লেগে থাকে, এটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।